আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন স্যারের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15ই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মূল ঘটনাটি ঘটে গত 15ই আগস্ট। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল, এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এই মৌখিক নির্দেশ মূলত গত 15ই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল, গত বছরের 5ই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি। প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা। এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলেই হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বড় সাংবাদিক জুলকারনাইন স্যার চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি। দর্শক, গত জানুয়ারির শেষ দিকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার। 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না। রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন, তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি এও স্পষ্ট করেছেন, তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। তাহলে কোথায় তার অনুযোগ? তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেওয়া দৃষ্টিকটু উদ্যোগ। রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো, রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান ভুলণ্ঠিত হয়েছে।
তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। চিঠিতে পরিষ্কার তার ক্ষোভ নীতির বিরুদ্ধে নয়, বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকারের প্রতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর জোর দেন। এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি দিক। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন। এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই তিনি করছেন। উদাহরণ হিসেবে তিনি প্রায় অর্ধ শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন, যার বলে আইনগতভাবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে। সাথে লিখেছেন, গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশের সংকট কালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। এত কিছু করার পরও কেন তাকে এভাবে অপমান করা হলো সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। চিঠির শেষে রাষ্ট্রপতি লেখেন, এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই, বরং আর্তনাদ আছে। দর্শক, আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক। কারণ সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। প্রোটোকল লঙ্ঘন নিয়ে আনুষ্ঠানিক অনুযোগ করলে তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো। আর্তনাদ প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন, কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ রাজনৈতিকভাবে লিপিবদ্ধ করলেন। সংবিধানের 48-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি। ছবি অপসারণের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল তা সরাসরি 48-3 অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, 15 আগস্টের ঘটনা নিয়ে 28 সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি? এতদিন পর কেন পুরানো ক্ষত খুঁজিয়ে নতুন করে সামনে আনলেন? বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব। অনেকেই মনে করেন তার এই চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতাকে তুলে ধরে, সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দালিলিক প্রমাণ হিসেবে রেখেও দিলেন। প্রশ্ন হলো, তবে কি এই চিঠি এক ধরনের নীরব সাংবিধানিক সতর্কতা? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন মিডিয়ার আড়ালে এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি, কি হয়েছে ওনার সাথে এবং কি হতে পারে সকল কিছুই আলোচনা করেছি। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ছবি আছে সেগুলো রাষ্ট্রদূতের কার্যালয় থেকে এবং বিভিন্ন কূটনীতিক কার্যালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা নামিয়ে ফেলতে বলেছিল, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। এবং সেই কারণে রাষ্ট্রপতি গত 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টার কাছে, তৌহিদ হোসেনের কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠি কি আদৌ তৌহিদ হোসেন পেয়েছে এবং সেই চিঠির মধ্যে কি লেখা আছে সেটাও আমি বিস্তারিত পড়েছি এবং আল জাজিরার একজন সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক আইডিতে সেই চিঠিটা সহ পোস্ট করেছে। আমিও আপনাদের সুবিধার্থে চিঠিটা ভিডিওর পাশে দিয়ে দিব। আমি সংক্ষেপে সেই চিঠিটার মধ্যে কি কথা উল্লেখ আছে সেটা বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সেই চিঠির মধ্যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেছে, আমি একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি এবং যখন 5 আগস্ট দেশে কোনো সরকার ছিল না
আমি তখন দেশের দায়ভার নিয়েছিলাম এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সহযোগিতা করেছিলাম। আমার ছবি বিভিন্ন রাষ্ট্রদূতের কার্যালয় এবং কূটনীতিক কার্যালয় থেকে নামিয়ে ফেলার যদি এত ইচ্ছা থাকতো তাহলে এটা মিডিয়ার মধ্যে প্রচার না করে আমার সাথে আলোচনার মাধ্যমে এটা করা যেত। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং জনগণের কাছেও একটি খারাপ বার্তা পৌঁছিয়েছে। এটা জাস্ট আমার মতো করে বলেছি, উনি আরো সুন্দর করে ডিপলি লিখেছেন। তো তহিদ হোসেন চিঠিটা কি পেয়েছে এবং তিনি কি উত্তর দিবেন এটা কিন্তু দেখার বিষয় না। চিঠিটা সুন্দর করে সাজানো নিজেরাই করে এটা একটা আলোচনা সৃষ্টি করছে, সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো মিডিয়ার সামনে আসছে না এবং মিডিয়ার সামনে বলেন। এটা একটা চিঠি আকারে প্রচার করা হয়েছে, কি জন্য প্রচার করা হয়েছে, আদৌ কি রাষ্ট্রপতি পাঠিয়েছে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু রাষ্ট্রপতি যদি এই চিঠিটা আদৌ পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠায় তাহলে এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। কারণ আমরা জাতি একটা ঘটনা আসলে আরেকটা ঘটনা ভুলে যাই। কারণ তিনি রাষ্ট্রপতি পদে বহাল, ওনাকে বহালও রাখবেন, আবার সকল কূটনীতিক কার্যালয় থেকে রাষ্ট্রদূত কার্যালয় থেকে ওনার ছবিও সরাইয়ে দিবেন। উনি রাষ্ট্রের প্রধান, ওনাকে অসম্মানীয় করছেন, আবার পদেও রাখছেন, ছবিও সরিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে উনি যদি তৎপর হয়ে থাকে তাহলে সামনে একটি ভালো লক্ষণ। কারণ অক্টোবর নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা সময় আসতেছে। কারণ ত্রিমুখী সংঘর্ষ বাংলাদেশে 100% হবে। কারণ অলরেডি আমাদের যে বঙ্গোপসাগর আছে সেখানে আমেরিকার আর্মি ঘাঁটি অলরেডি করা শুরু করে দিয়েছে। সেন্ট মার্টিন তো বুঝেনি পরিস্থিতি, খাগড়াছড়ির অবস্থা দেখেন, চট্টগ্রাম হয়তো অনেকগুলো জেলা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে, এটাও প্ল্যানিং চলছে। দ্বিতীয় দিক দিয়ে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেশে গোলযোগ 100% হবে, জাতীয় পার্টিও নামবে, আওয়ামী লীগও নামবে। এদিকে জামাত পিএন নিয়ে পড়ে আছে, বিএনপি চাচ্ছে কোনো মতো একটা নির্বাচন হয়ে যাক। এগুলাকে ক্যাশ করার জন্য বিভিন্নভাবে মোটিভ তৈরি করছে ডক্টর সরকার, যাতে সরকারে আরো বহুদিন থেকে যেতে পারে নির্বাচন না দিয়ে। মুখে নির্বাচনের কথা বললো, ভিতরে অন্য সুর। কারণ এনসিপি চাচ্ছে না কোন রকম একটা নির্বাচন হোক, কারণ এনসিপি ভালো করেই জানে নির্বাচন হলে তারা কোনো আসন পাবে না, বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তাদের একটারও পিঠের চামড়া থাকবে না। তাই রাষ্ট্রপতি কি লাইমলাইটে আসছে, কিছু একটা ঘটনা ঘটাবে রাষ্ট্রপতি। আমি যে একটা ভিডিও করেছিলাম, শেষ খেলা খেলবেন রাষ্ট্রপতি, সেই শেষ খেলার জন্য কি প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপতি। অনেক কিছু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, তেমন আমারও মাথায় ঘুরপাক খাচ্ছে। হয়তোবা এই চিঠিটা ওই ডক্টর ইউনূসের যে ব্যাপারটা আছে, ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে, এটা নিয়ে যেমন সমালোচনা আলোচনা হচ্ছে, ওই ব্যাপারটা হয়তো ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা নিজের একটা চিঠি তৈরি করে এটা পাবলিকের কাছে ছড়িয়ে দিয়েছে এবং জুলকার নাইন সাহেব তিনি ওই কাজটা করেছে। আবার বিভিন্ন মিডিয়াও আস্তে আস্তে করে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে মনোযোগী হয়। এটা একটা ব্যাপার হতে পারে। আর অন্য একটি ব্যাপার হতে পারে, হয়তো রাষ্ট্রপতি এখন অ্যাগ্রেসিভ মুভমেন্টে যাচ্ছে। কেন? তার ছবি সরানো হয়েছে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি রাষ্ট্রপতি পদেও বহাল, আবার এই সরকারকে সহযোগিতা করছে, তাহলে তার ছবি কেন সরিয়ে ফেলা হয়েছে? আর তার ছবি যদি সরিয়ে ফেলা হতো, একান্তভাবে নিউজ মিডিয়ায় এগুলো কাভারেজ না আনে সিস্টেমেটিক ভাবে ছবি সরিয়ে ফেলা হতো, তাহলে রাষ্ট্রপতির সম্মানও থাকতো, মুক্তিযোদ্ধার সম্মানও থাকতো। দুইটা ব্যাপার থেকে যে কোনো একটা ব্যাপার হতে পারে। আপনারা ডিসাইড করবেন কোন ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব বহন করে বাংলাদেশের এই বাস্তব প্রেক্ষাপটে, সেটা আপনারা কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। এখন যদি সত্যি রাষ্ট্রপতি চিঠিটা দিয়ে থাকে তাহলে রাষ্ট্রপতি একটু অ্যাগ্রেসিভ মুভমেন্টে যাচ্ছে, দেশে হয়তো বা কিছু একটা ঘটতে পারে। কারণ রাষ্ট্রপতি আভাস পাচ্ছে হয়তো অক্টোবর বা নভেম্বর মাসে দেশে কিছু একটা ঘটবে, আর সেই ঘটলেই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে জরুরি অবস্থা জারি করার। এটা অন্য পারপাসে বলা, 100% ওই রকম দেশে পরিস্থিতি ঘটবে বা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে সেটা নাও হতে পারে, এটা ধারণা থেকে বলা। তাই শাহাবুদ্দিন চুপ্পু আদৌ কি এখনো হোম অ্যারেস্ট, নাকি উনাকে মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না, নাকি সত্যি উনি চিঠিটা নিজেই লিখেছেন, নাকি চিঠিটা সরকারের বানোয়াট নিজেরা পাবলিশ করছে, এটা আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকার জন্য। কারণ ডক্টর ইউনূসকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে এই আওয়ামী লীগের কাজ সচল করা নিয়ে, আবার ডাস্টবিন শফিক বলছে এটা ট্রান্সলেট ভুল হয়েছে, এটা উনি সচল করার কথা বলার অন্য একটি কথা বলেছেন, নতুন ইংরেজি আমাদেরকে শিখাতে চাচ্ছেন ডাস্টবিন শফিক।
বিভিন্ন ধরনের যখন মোটিভ তৈরি হয়ে গিয়েছে, এই সরকার সম্পর্কে সমালোচনা তৈরি হয়ে গিয়েছে, ডাস্টবিন শফিককে নিয়ে সমালোচনা চলতেছে, ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা চলতেছে, এনসিপিও ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেছে। এখন এই সকল বিষয়কে হয়তো বা ধামাচাপা দেওয়ার জন্য এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চিঠিটাকে জনসমক্ষে আনার চেষ্টা করছে বা পাবলিশ করার চেষ্টা করছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর যদি সেটা না হয় তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি যে কোনো একটা প্ল্যানে আগাচ্ছে, সে কারণে এই চিঠিটা দিয়েছে। এই সকল কিছু এখন আপনাদের উপর ছেড়ে দেওয়া, আপনারা যেটা মনে হয় সেটা আপনারা চিন্তা করতে পারেন। যারা আমার ভিউয়ার্স আছেন, সেটা আপনারা যে চিন্তা মাথায় ঘুরছে সেটা আমার কমেন্টে শেয়ারও করতে পারেন। তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে কি হয়। কারণ তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যে মাসগুলো আছে খুবই ইম্পর্টেন্ট একটা মাস, সেই কারণে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। রাষ্ট্রপতি কি করতে যাচ্ছে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আদৌ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে, নাকি বিএনপি এবং জামাত তারা খেলা খেলে আসন ভাগাভাগি করে নির্বাচনটা যেভাবে হয়ে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর ডক্টর ইউনূস সেফ এক্সিটের কারণে নির্বাচন একটা পাতানো দিয়ে ওনারা উপদেষ্টারা এবং এনসিপি টোকাইগুলা বিদেশ চলে যাবে। অনেক কিছুই বাংলাদেশে ঘটতে পারে। ফিনিশিংটা কে দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে যে কোনো বিনিময়ে এবার নির্বাচনটা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। বিএনপি ভিতরগতভাবে এটার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে, কারণ তারা 19 বছর ক্ষমতার বাইরে, যে কোনো সত্য তারা মেনেও নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন, এটা তো কল্পনাও করা যায় না। কারণ 1971 সালের পরে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কখনো নির্বাচন হয়নি। আর সেই নির্বাচন হয়েছে 1996 সালে, সেখানেও 13 দিনের মাথায় পতন করে আবার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে। এবারও যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, সেরকম হয়তো ঘটনা ঘটে যেতে পারে। কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচনকে সমর্থন দিবে না। আর ইন্ডিয়া তো আগে থেকেই বলে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে তারা সমর্থন করে না এবং করবেও না। তাই খেলা কোন দিকে যায়, কোন দিকের পানি কোন দিকে গড়ায়, আরো কিছু মাস আমাদের অপেক্ষা করতে হবে। তাই আরো কিছুদিন অপেক্ষা করুন। ধন্যবাদ।